হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ? আরুষ উপর নিচ মাথা ঝাঁকালো। মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পিতা ইসলামগ। তুর্য হতবম্ব হল। কিঞ্চিত সময় নিয়ে হুট করেই বুকে হাত দিল। বুকটা চেপে বলল, আরুষ পানি আন। বু দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে গি। আরুষ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করল না একটু। দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল, স্যার পানি। তাড়াতাড়ি খেয়ে নিন গু। তুর্য পানির বোতল হাতে নিল। এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আরেকটু নিশ্চিত হতে তুর্য আবার শুধাল, ভাই তুই নিশ্চিত এই দজ্জাল মহিলাই আমার বউ তো? জি স্যার, একদম 100% নিশ্চিত গু। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটার ছিপি খুলল। থকথক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করেই কিছু একটা স্মরণে আসতেই পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশেই অদূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মীর জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরুষ ঢোক গিলল। আমতা আমতা করে বলল, স্যার আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনিই থামিয়ে দিলেন গু। জোর করে বলতি। এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস বেয়াদব গু। থামল তুর্য। চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বুটা আমার ব্যথা পেয়েছে ভীষণ গু। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজাল। বুকে সাহস নিয়ে বলল, স্যার দজ্জাল মহিলারা ব্যথা পায় না গু। সাথে সাথে তেতে উঠল তুর্য। ঝাঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব। আমার বুকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি সুলে চড়াবো উ। আরুষ চুপসে গেল। তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটু। ওষ্ঠ বাকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে এতক্ষণ বুকে দজ্জাল বলে মুখে ফেনা তুলল, এখন এসেছে বুয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার উ। এক সময় গড়াল। গোটা একটা রাত কেটে আবারও সকালের দেখা মিলল। তুর্য আজও সকাল সকালই ছুটে এসেছে পিতাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বুটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যের বউ। তাছাড়া তার আর পিতার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী। তার মধ্যে আবার তুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পিতাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দেখা পায়নি বুয়ের। এরপর যদি আবার বুয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকার, আলবদর, আলশামস এ ভরপুর। বুটাও এই মুহূর্তে চেতে আছে। তাই আর তুর্য ও বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বুকে মানানো যাক, তাকে ভালোবাসায় সিক্ত করা যাক। তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করল অনবরত। তার বুটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চলল ইতমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হল আরও। আরুষ হঠাৎ করেই বলল, স্যার ওই আপনার বউ আসছে গু। তুর্য নড়েচড়ে দাঁড়াল। বউ? তার বউ ভাবতেই প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটানির পরে সে দেখা পেয়েছে বুয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্টেপৃষ্ঠে ধরেছে তুর্যকে।
পিতা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়াল গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করল। হৈ হৈ করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। তুর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে ডাকল, বক। থামল তুর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেলল। নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল, পিথাগু। পিথা থমকে দাঁড়াল। ভ্রু কুচকে তাকালো পিছন ফিরে। তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদ্বয় কুচকে এলো আরও। এ লোক তাকে ডাকছে কেন? আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নীল পিথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি আমাকে ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়াল পিথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ তোমাকেই ডাকছি। পিথা কপাল টানটান করে তাকালো তুর্যের পানে। শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এই বোধহ প্রথমবারের মতো সে দমে গেল। নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? তুর্য আশেপাশে তাকাল। কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্ক হাঁটতে। আমতা আমতা করে হুট করেই বলে ফেলল, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম ঘে। পিথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষকে। তুর্য ধোক গিল। সে যে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে। তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পিথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল, অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে আমিও তোমাকে থাপ্পড় দিতাম না গিয়ে। তেতে গেল পিথা। কত সুন্দর ছেলেটা, সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল। অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমিও থাপ্পড় দিতাম না ঘি ব্যাটা ব্রিটিশ। পিথা দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা, ওটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে যদি আপনি আমার বর না হতেন। তুর্য হতবাক হল। কি বল তার বউ তাকে? সে যদি বর না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বর হওয়ার জন্য বেজায় খুশি হল ছেলেটা। ভাগ্যিস আজ সে বয়সে বর, নয়তো নির্ঘাত বউয়ের হাতে মায়ের খেতে হতো। এই বর হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তবে পরক্ষণেই মুখ বাঁকাল তুর্য। তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বর ছোট গানে আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বর ছোট গানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকটকে। পিথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকেই অপমান করেছে বেশ বুঝল মেয়েটা। ওদিকে ক্লাসের ঘণ্টাও পড়ল বলে। তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়াল না পিথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার চোখের সম্মুখে না দেখি ব্রিটিশ পুরুষক। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভিতরের দিকে প্রস্থান করল মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পিথা চলে যেতেই আরুষ এগিয়ে এসে দাঁড়াল তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বুটা মনে হয় না এত সহজে মানবে স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হল। সে পিথার চলে যাওয়ার পানেই দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বুকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাসে যেমন হয় তেমনভাবে? আরুষ কোনো চিন্তা ভাবনা করল না। ফট করে উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাট বাঁকিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, চুপ থাক মীর জাফরের বংশধর। দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ কুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বুটাকে পুটিয়ে নিব, তা আর হতে দিলি না বেয়াদবগু। 1-2 সকাল গড়িয়ে বিকালের দেখা মিলল। পিথা ক্লাস শেষ করে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দিবে না। অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালকের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির।
দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পিথাকে। তবুও তো পিথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি। পিথা হারতে শেখেনি। আর না, কাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল। তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে পিথাকে। কি হলো? কেন হলো? কোনো দোষে পিথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতেই পিথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চড় থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে। কিন্তু বর বলে আর চোখ খুল যায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পিথা। মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসল কেউ একজন। পিথা ঘাট ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখল তুর্যকে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল। ঝাঝালো কণ্ঠে বলল, আপনি এখানে? আর আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পিথার কথায়। নির্বিকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি, বসেছি। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পিথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হল না। এর সাথে এখন কথা বাড়ানো মানেই ঝগড়া। আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেল পিথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়েই উঠে দাঁড়াল সে। ধূপ ধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পিছন ডাকল, গলা উঁচিয়ে বলল, পিথা। পিথা দাঁড়াল না, বরং হাঁটতে হাঁটতেই পিছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকাল তুর্যর পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকল না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পিথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পিথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার, আপনার বউ চলে যাচ্ছে গি। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বুটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দিবে।